ঘুরছে আজকে সামনে আরো সামনে দূরে গেলে কিন্তু ওই কাপে লেখা ব্লার হয়ে যায়। সামনে না, আরো সামনে ওই জায়গাটা না, বেশি দূরে powers. Okay. ঘুম ধরছে ভাই, ঘুম ধরছে, অস্থির ঘুম আসছে, অস্থির ঘুমে যাবে। আবহাওয়াটা এত কুল, সকাল থেকে ঘুম আর ঘুম, কিন্তু একটুও ঘুমায়নি, খালি চোখে ঘুম। ওকে, আপনাদের সাথে অনেকদিন পর আসলাম। এটা মার্কারটা ওকে। আজকে অনেকদিন পর আপনাদের সাথে আসলাম, আপনাদের কাছে আসলাম অনেকদিন পরে। অনেক ঝামেলা ছিলাম, ল্যাপটপের চার্জার নষ্ট ছিল, আমার 2 দিনের ট্রেনিং ছিল, গত বুধবার এবং বৃহস্পতিবার 2 দিন ট্রেনিং ছিল। আবার আজকে আসছি ঢাকায়, কালকে আবার অফিস করতে, আজকে চলে যেতে হবে, আজকে বিকেল আবার চলে যেতে হবে, কারণ কালকে প্রধানমন্ত্রী আমাদের উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন, এজন্য খুব দ্রুত আবার আজকে ব্যাক করতে হবে। ওকে, আসি আমরা পড়াশোনায় যতটুকু পারি। আমাদের পঞ্চম অধ্যায় থেকে যাই। পঞ্চম অধ্যায় হলো বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। আশা করব এই সপ্তাহে আমাদের 9ম শ্রেণীর ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা শেষ হয়ে গেলে আমরা এই সপ্তাহে আমাদের আর 3টা ক্লাস লাগবে, আজকের বাদে আর 2টা বা 3টা ক্লাস লাগবে, 2টা বা 3টা ক্লাসের মধ্যে চেষ্টা করব, নাহলে 3টা ক্লাসের মধ্যে। তার মানে এই সপ্তাহ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এ সপ্তাহ শেষ হয়ে গেলে এ সপ্তাহে ক্লাস শেষ হয়ে গেলে আমাদের পরবর্তীতে আমরা ইতিহাস নিয়ে ক্লাস নেব। ইতিহাস হলো যেটা 6 নম্বর জাতীয় বিষয় বলে। আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের রুটিন করে, মানে একবারে পুরো শিডিউল আমাদের কখন কি হবে, একটা 60টা বা 65টা ক্লাসের একটা শিডিউল দেব। 65টা লেকচার থাকবে, ক্লাস অনেকগুলো হতে পারে। লেকচার বলতে হলো মানে কোর্স প্ল্যানে থাকবে, ক্লাস একাধিক হতে পারে, একটা লেকচারের একাধিক হতে পারে। যেমন ইতিহাস আমরা 6টা ক্লাস ধরলেও 6টা ক্লাসে আমাদের ইতিহাস মনে হয় সম্ভব হবে না, মানে ইতিহাসে হিউজ পড়াশোনা। হ্যাঁ, যতটুকু গুছিয়ে পড়া যায়। আর এই আর কি, এই সপ্তাহে আমরা 9ম শ্রেণী শেষ করবো ইনশাল্লাহ ইতিহাস ছাড়া। তাহলে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এই বাংলাদেশে যদি বলা হয় বাংলাদেশের মোট নদী হলো 700টি। বাংলাদেশের মোট নদী 700টি।
মোট নদী 700টি। আমি এটা আপনাদের কমেন্টগুলো দেখে নেই। কি ক্লাস কোথায় হচ্ছে? 43তম না? হ্যাঁ, ঠিক আছে। মোট নদী 700টি। আমি এটা ওই তো বেসিক ভিউ কবে পাবো? তাহলে তো বুঝতেই পারতেছেন বেসিক ভিউ তাড়াতাড়ি আসতেছে। 700টি নদীর বাংলাদেশের যে নদীর দৈর্ঘ্য হলো 22,155 কিলোমিটার। 22,155 কিলোমিটার। তবে মনে রাখবেন, যদি বলা হয় নদীপথ, নদীর দৈর্ঘ্য, নদী থাকলেই কিন্তু নদীপথ হবে না। নদীপথ হলো 9,833 কিলোমিটার। 9,833 কিলোমিটার। যদি বলা হয় সারা বছর নাব্য নদীপথ, সারা বছর নদীপথ যেটা, সেটা হলো 3,864 কিলোমিটার। এই দেখেন, নদী সংখ্যা 700টি, নদীর যে দৈর্ঘ্য তার 22,155 কিলোমিটার, কিন্তু নদীপথ আছে 9,833 কিলোমিটার। সারা বছর আছে আবার 3,864 কিলোমিটার। এই সংখ্যাটা মনে রাখবেন, একবারে বেসিক তথ্য, নবম দশম বইয়ের এই তথ্য। হ্যাঁ, নবম দশমের ইতিহাসের জন্য নবম দশমের বই কিনবেন। আর হলো আমাদের ক্লাস 8 এবং 9-এর বাংলাদেশি বিশ্ব পরিচয়, এই 3টা বই বেস করে আমরা পড়ব। এরপর যদি কোনো বই লাগে আপনাদের কিনতে হবে না, ওটা আমি কিনে ওখান থেকে রেফারেন্স হিসেবে, কোনো কিছু কনফিউশন থাকলে সেটা নিয়ে আমরা আরও অনেকগুলো বই পড়বো, কিন্তু সেগুলো কেনা যাবে না, কেনার দরকার নেই, আমি কিনলেই চলবে। এখন দেখেন, আমরা প্রধান নদীগুলো দেখি। প্রধান নদী, তাহলে 1 নম্বরে দেখি পদ্মা। এই পদ্মা ভারতে কি নাম? ভারতে গঙ্গা। পদ্মার ভারতে নাম হলো গঙ্গা। এটা মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি। আগে ইনফরমেশন লিখে, এরপরে আমি নদীগুলোর ইনফরমেশন লিখে আমি ম্যাপ ধরে দেখাচ্ছি। এটা রাজশাহী থেকে প্রবেশ করে। আর এখানে যদি বলা হয় গোয়ালন্দ রাজবাড়ি হলো পদ্মা প্লাস যমুনা। আর যদি বলা হয় চাঁদপুর, এই চাঁদপুর হলো পদ্মা প্লাস মেঘনা ইকুয়াল টু মেঘনা। পদ্মা প্লাস যমুনা ইকুয়াল টু পদ্মা, অর্থাৎ পদ্মা ও যমুনা মিলে হয়েছে পদ্মা, আর পদ্মার মেঘনা মিলে হয়েছে মেঘনা। অর্থাৎ এখানে 2টা নদীর স্রোতধারা হলো পদ্মা, 2টা নদীর স্রোতধারা হলো মেঘনা। যদি বলেন বিধৌত অঞ্চল, পদ্মা বিধৌত অঞ্চল, এই বিধৌত অঞ্চল হলো 34,188 কিলোমিটার। 34,188 কিলোমিটার। এর শাখা নদী, পদ্মার শাখা নদী অনেকগুলো। ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা। ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইসামতি, ভৈরব। ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ভৈরব, কুমার।
কপোতাক্ষ, কপোতাক্ষ নদী কিন্তু পদ্মা শাখা নদী। কপোতাক্ষ। চিত্রা, মধুমতি, চিত্রা, মধুমতি ও আড়িয়াল খাঁ। এখানে আড়িয়াল খাঁ হবে নদ আর বাকিগুলো হবে নদী। আড়িয়াল খাঁ, ভৈরব কুমার, ভৈরব কুমার, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ এগুলো নদ হবে, কিন্তু এগুলো নামের শেষে হবে নদ, কারণ এগুলো পুরুষ। ভৈরব কুমার, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ এগুলো শাখা নদী। তাহলে পদ্মার শাখা নদী এগুলো। যদি উপনদী বলে, উপনদী মানে উপরে এসে পড়ে, শাখা নদী হলো যেখান থেকে সৃষ্টি হয়। আচ্ছা, এটা লেখেন, আমি এরপরই এখনই ম্যাপ কাকে দেখে। ওয়ালাইকুম আসসালাম। শাখা নদী উপনদী নিয়ে কনফিউশন ভাই, হ্যাঁ বলতেছি। আচ্ছা, লেকচার 7, লেকচার 7 ক্লাস 9। চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ বলেছিলেন আগে, অভ্যন্তরে কুষ্টিয়া। ও চাপাইতে আসছে, প্রবেশ করছে, বইতে লেখা রাজশাহী ভাই, বসে রাজশাহী লেখেন। মোহাম্মদ মিনহাজ আলী, আপনার সব ক্লাস সম্পূর্ণ শেষ করার পরে বেসিক ভিউ বা অন্য কোনো গাইড পড়া লাগবে? এত পড়ে করবেন কি? অঙ্ক করেন, ইংরেজি পড়েন, বিজ্ঞান পড়েন। নদ আর নদীর ব্যাপারটা হলো, নদ হলো যখন নামের শেষে আ ই থাকে না, নামের শেষে আ ই থাকে না সেটা হলো নদ, আর নামের শেষে আ ই থাকলে সেটা হবে নদী। এটা বাংলা ব্যাকরণের পার্থক্য, মানে ভূগোলে কোনো পার্থক্য নাই। শাখা নদী ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইসামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, চিত্রা, মধুমতি ও আড়িয়াল খাঁ। মধুমতি, মধুমতি হলো গোপালগঞ্জ। দেখেন, এটা যদি বাংলাদেশ, এখানে এইটা হলো কুড়িগ্রাম, এটা কুড়িগ্রাম, এটা সিলেট, এইটা রাজশাহী, উপরে চাপাই, এটা চাপাই। এইটা নীলফামারী, 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 কুড়িগ্রাম, রাজশাহী, সিলেট। এটা বান্দরবান, বান্দরবান, এদিকে কক্সবাজার, নিচে কক্সবাজার, নিচে কক্সবাজার, এখানে বান্দরবান। এইটা খাগড়াছড়ি, এই মাঝখানে রাঙামাটি, মাঝখানে রাঙামাটি। নীলফামারী, কুড়িগ্রাম, চাপাই, রাজশাহী, সিলেট, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। দেখা যায় রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। তিতাস নদ, তিতাস নদ, নদী বললে ভুল হবে। কপোতাক্ষ নদ, নদী বললে ভুল হবে। কপোতাক্ষ নদ, আ ই না থাকলেই সে নদ, আ ই না থাকলেই নদ। নিচের পোর্শনটা দেখা যায় না, কি বলে? বোর্ড ফুল দেখা যাচ্ছে না, কি বলে? হ্যাঁ, নিচে কিছু নাই, তাহলে কর না।
নিচে কিছু নাই তো, দেখবেন কি? কই? কক্সবাজার, কক্সবাজারের পরে কিছু নাই ভাই, দেখা লাগবে না আর। এখন শোনেন, এটা হলো লুসাই পাহাড়। লুসাই পাহাড়, লুসাই পাহাড়। আর এখানে হলো মানস সরোবর হ্রদ। মানস সরোবর হ্রদ, মানস সরোবর হ্রদ, এটা হলো লুসাই পাহাড়। এই মানস সরোবর হ্রদ হলো তিব্বত, আর এটা হলো উপরেরটা মুছে দেই, এইটা হলো সিকিম পর্বতমালা। সিকিম পর্বত, সিকিম পর্বত। এটা হলো গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ, সিকিম পর্বত, মানস সরোবর হ্রদ, লুসাই পাহাড়। এইখানে আরাকান পর্বত, আরাকান পর্বত। বক্স করে আঁকা আছে। এই সিকিম পর্বত, এখান থেকে দুইটা নদীর উৎপত্তি হয়েছে। একটা হলো করতোয়া, আর একটা হলো তিস্তা। সিকিম পর্বত থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে, একটা করতোয়া আর একটা তিস্তা। করতোয়া, তিস্তা। এদিক থেকে এই মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়ে একটা নদী আসছে, চারটা দেশ অতিক্রম করে। এটা তিব্বত হলো চীনে, এরপরে আসছে ভুটান, এরপরে আসছে ভারত, লাস্টলি আসছে বাংলাদেশ। তিব্বত হলো চীনে, ভুটান, ভারত, বাংলাদেশ, চার দেশ অতিক্রম করে ব্রহ্মপুত্র নদটা আসছে। এই নদটা হলো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদ। নদীগুলো আমরা নদীর মতো করে একটা ঢেউ দিয়ে রাখি, তাহলে ব্রহ্মপুত্র নদ এটা আসছে তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে। এই জায়গাটা হলো জামালপুর। জামালপুর, দেওয়ানবাগ। জামালপুরের দেওয়ানবাগ, এই জায়গাটা আসার পরে 1787 সালে জামালপুর অর্থাৎ দেওয়ানবাগ জামালপুর, দেওয়ানবাগ জামালপুর বান্দরবানের নিচে হলো কক্সবাজার। বান্দরবানের নিচে শুধু কক্সবাজার শব্দটাই আছে, আর কিছু নেই। দেখেন, যেটা বললাম, ব্রহ্মপুত্র নদ এই কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করে জামালপুরের দেওয়ানবাগ এই জায়গাটা আসে এবং 1787 সালে একটা ভূমিকম্প হয়। 1787 সালে একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে এর একটা স্রোতধারা চলে যায় ডান দিকে, আর একটা স্রোতধারা চলে যায় বাম দিকে। বড় স্রোতধারাটা চলে আসে বামে, বড় স্রোতধারা আসে বামে, আর ডান দিকে বা মানে যেটাকে বলে দক্ষিণ পূর্বাঞ্চলে যায় একটা স্রোত, আর দক্ষিণ পশ্চিম অঞ্চলে যায় একটা স্রোত। এই পশ্চিম অঞ্চলে যেটা আসে তার নাম হয় যমুনা। তার মানে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হলো যমুনা। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হলো যমুনা।
দেওয়ানগঞ্জ, হ্যাঁ পাড়ার দেওয়ানবাগ। আল্লাহ, বাসার পাশে দেওয়ানবাগ। দেওয়ানগঞ্জ, দুঃখিত ভাই, জামালপুরের দেওয়ানগঞ্জ। এই 1727 সালে ভূমিকম্পের ফলে এই বাম দিকে আসে যমুনা, আর ডানে একটা স্রোত যায় যেটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র। এই স্রোতটাকে বলা হয়, এই স্রোতটা হলো পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র হলো ডান দিকে, যমুনা হলো বাম দিকে। তার মানে ব্রহ্মপুত্র নদের শাখা নদী দুইটা, প্রধান শাখা নদী দুইটা, একটা হলো পুরাতন ব্রহ্মপুত্র আর একটা হলো যমুনা। অপরদিকে এদিক থেকে এই গঙ্গোত্রী হিমবাহ থেকে ভারতে গঙ্গা নামে এবং বাংলাদেশে পদ্মা নামে বই পুস্তকে আসছে, যে মৌলিক বইতে আসছে, যেটা রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করে এবং সীমান্ত বরাবর 135 কিলোমিটার যায়, এরপর এটা বাংলাদেশে প্রবেশ করে। এই রাজশাহী দিয়ে প্রবেশ করে, যদি অভ্যন্তরে বলে, রাজশাহী দিয়ে সীমান্ত বরাবর 135 কিলোমিটার, 135 কিলোমিটার দুই দেশের সীমান্ত বরাবর থাকে। এরপর এই জায়গাটা হলো কুষ্টিয়া। এই কুষ্টিয়া জেলা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পদ্মা ও যমুনা মিলিত হয়। এই পদ্মা এবং যমুনা মিলিত হয় এই জায়গাটা, এবং তার নাম গোয়ালন্দ রাজবাড়ি। অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ থেকে ভারতে গঙ্গা, বাংলাদেশে পদ্মা নামে নদীটা রাজশাহীতে টাচ করে এবং সেখান থেকে সীমান্ত বরাবর 135 কিলোমিটার দক্ষিণ পূর্বে যায় এবং কুষ্টিয়া জেলা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। যখন অভ্যন্তরে প্রবেশ বলবে তখন কুষ্টিয়া দাগাবেন, যে সীমান্ত বরাবর এসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কোন জেলা দিয়ে, তখন কুষ্টিয়া। আর যদি বলে কোন জেলা দিয়ে প্রবেশ করে, তাহলে হলো রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ দাগাবেন না, কিছু করার নেই, চাঁপাইনবাবগঞ্জ বই বলতেছে না। কুষ্টিয়া এখান থেকে প্রবেশ করার পর পদ্মা এবং যমুনা দুইটা মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে। এই মিলিত হওয়ার পর এই যে স্রোতটা, এই মিলিত স্রোতের নাম হলো পদ্মা। পদ্মা নামে এই স্রোতটা ডান দিকে যায়। অপরদিকে সিকিম পর্বত থেকে তিস্তা নদী প্রবেশ করে এই জায়গাটায়, অর্থাৎ প্রবেশ করে সিকিম পর্বত থেকে তিস্তা নদীটা নীলফামারী দিয়ে প্রবেশ করে এসে এই কুড়িগ্রামের মধ্যে একটা জায়গা, সেখানে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়। তিস্তা এবং ব্রহ্মপুত্র এই জায়গাটা মিলিত হয়, যেটা হলো কুড়িগ্রামের মধ্যেই। কিন্তু ব্যাপারটা হলো যে এই তিস্তা এসে ওর উপরে পড়ছে, তাই তিস্তা হলো ব্রহ্মপুত্রের উপনদী। ব্রহ্মপুত্রের উপনদী। উপনদী সবসময় উপরে পড়ে, অর্থাৎ তিস্তা নদীটা এসে ব্রহ্মপুত্রের উপরে পড়েছে, তার মানে ব্রহ্মপুত্রের উপনদী হলো তিস্তা, যে উপরে মিশে যায়। অর্থাৎ যে এখান থেকে দেখেন, ও যদি এখানে ধাক্কা মেরে দিকে চাইতো, এখানে গেলে ও হয়তো মূল নদী আর ব্রহ্মপুত্র হয়তো উপনদী। এখন ও কিন্তু নিজেকে নিতে পারে নাই, ও কিন্তু সে ব্রহ্মপুত্রের সাথে মিশে গেছে। এই মিশে যাওয়ার কারণে হলো উপনদী, আর এখান থেকে সৃষ্টি হওয়ার কারণে হলো যমুনা হলো শাখা নদী। তার মানে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী যমুনা, ব্রহ্মপুত্রের উপনদী হলো তিস্তা। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী যমুনা, ব্রহ্মপুত্রের উপনদী হলো তিস্তা। এখন দেখেন, এদিক থেকে এই লুসাই পাহাড় আসামে, তবে লুসাই পাহাড় কিছু অংশ আবার এদিকে আসলে কিছু অংশ ত্রিপুরায় পড়েছে, মিজোরাম, এদিকে আসলে মিজোরামে পড়ছে। অর্থাৎ ভারতের আরেকটা প্রদেশ কিন্তু নিচেই, মিজোরাম। তো যাও, এই লুসাই পর্বত থেকে এখান থেকে প্রবেশ করেছে একটা নদী, যার নাম বরাক। লুসাই পর্বত থেকে প্রবেশ করেছে, তার নাম হলো, ফুল বোর্ড কভার করতেছে না। আচ্ছা, একটু পিছনে নিয়ে আসতো, ফুল বোর্ড দেখা যায় না কেন? অনেকে ফুল বোর্ড দেখা যাবে না কেন? নিচের দাগটা দেখা যায় না তো, দেখা যাবে না কেন? আপনার ফোনে সমস্যা মনে হয়।
লুসাই পাহাড়, এখান থেকে আসামে লুসাই পাহাড় থেকে প্রবেশ করেছে বরাক নদী। এই বরাক নদী প্রবেশ করে এটা দুটি স্রোতধারায় গেছে, দুটি স্রোতধারা। উপরে গেছে সুরমা, সিলেট থেকে উপরে যেটা গেল তা হলো সুরমা, আর নিচে যেটা আসলো তার নাম কুশিয়ারা। উপরে সুরমা, নিচে কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা এরা আবার মিলিত হয়েছে, আবার মিলিত হয়েছে এই জায়গাটায়। এই সুরমা প্লাস কুশিয়ারা এখানে মিলিত হয়েছে। এবং যদি বলেন এই জায়গাটা কোনটা, সুরমা প্লাস কুশিয়ারা মিলিত হয়েছে আজমিরিগঞ্জ হবিগঞ্জ, আজমিরিগঞ্জ হবিগঞ্জ। আজমিরিগঞ্জ হবিগঞ্জে মিলিত হয়েছে সুরমা, সুরমা প্লাস কুশিয়ারা ইকুয়াল টু কালনি। অর্থাৎ সুরমা প্লাস কুশিয়ারা এখানে মিলিত হয়েছে সুরমা এবং কুশিয়ারা, এবং তাদের স্রোতের নাম হলো কালনি। আসলে হবে উচ্চারণটা হবে কালনি। এই কালনি থেকে এখান থেকে আরেকটা মানে কালনি স্রোতটা এখানে আসছে, দুই নদীর মিলিত স্রোত। একটু এগিয়ে কিশোরগঞ্জ গেছে, এখান থেকে আবার এই জায়গায় আসছে পুরাতন ব্রহ্মপুত্র। এই যে পুরাতন ব্রহ্মপুত্র, সে পুরাতন ব্রহ্মপুত্র এসে এখানে মিলিত হয়েছে, এই জায়গাটা মিলিত হয়। কালনি প্লাস হলো পুরাতন ব্রহ্মপুত্র, এই জায়গায় মিলিত হয়, যার নাম ভৈরব বাজার। ভৈরব বাজার কিশোরগঞ্জ। এইটা হলো পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র প্লাস কালনি, পুরাতন ব্রহ্মপুত্র প্লাস কালনি ইকুয়াল টু হলো মেঘনা। পুরাতন ব্রহ্মপুত্র প্লাস কালনি ইকুয়াল টু হলো মেঘনা। এবং এই মেঘনা এখান থেকে উৎপত্তি হয়, অর্থাৎ কিশোরগঞ্জ থেকে উৎপত্তি হয়ে এটা চাঁদপুরে চলে যায়। এই জায়গাটা হলো চাঁদপুর। এবং এই কালনি এবং পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম হলো মেঘনা। এবং মেঘনা আর পদ্মা, বাম দিক থেকে আসছে পদ্মা, একটু আগে দেখছি পদ্মার মেঘনা এখানে মিলিত হয়েছে। এই জায়গাটা হলো চাঁদপুর। চাঁদপুরের এখানে মিলিত হয় এবং এই মিলিত স্রোতের নাম চাঁদপুরে লিখি পদ্মা প্লাস মেঘনা ইকুয়াল টু মেঘনা। আর এখান থেকে যে স্রোতটা যায় তার নাম হলো মেঘনা। এই মেঘনা বাংলাদেশের প্রধান নদীগুলোকে বহন করেছে এবং এই মেঘনাই হলো বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম, দীর্ঘতম, প্রশস্ততম এবং গভীরতম নদী। বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম এবং গভীরতম নদীটার নাম হলো মেঘনা। এবং এই মেঘনার তথ্য পাওয়া যায় যে 330 কিলোমিটার। মেঘনা নদীর দৈর্ঘ্য হলো 330 কিলোমিটার। কি মেঘনা নদীর বাংলাদেশের তিস্তা ও করতোয়া হলো যমুনা নদীর উপনদী। হ্যাঁ, ঠিকই তো আছে। কি তিস্তা ও যমুনা, করতোয়া, রাইট। তিস্তা করতোয়া একটা বিষয় হলো, করতোয়া নদী এখানে এটা আসছে একটা সময় তিস্তার করতোয়া মিলিত হয়ে গেছে। আর ধরলা নদীটাও মানে করতোয়ার কথা বলা নাই, আপনি হয়তো ভুল দেখছেন, এটা হবে তিস্তা ও ধরলা, এই দিক থেকে আসে ধরলা। এই ধরলা নদীটা উপনদী, ব্রহ্মপুত্রের উপনদী ধরলাও হবে, তিস্তাও হবে। আর করতোয়া তিস্তা মিলিত হয়ে গেছে এবং সেটা তিস্তা নামই বাংলাদেশে রয়েছে। তিস্তা স্রোতধারা বাংলাদেশে করতোয়া, কিন্তু এখন করতোয়া নামে ডাকা হয় না,
করতোয়া নামে দেখা হয় যখন মিলিত হয় না তার আগ পর্যন্ত, পঞ্চগড়ে, যেমন বাংলা বান্দা করতোয়া নদীর তীরে অবস্থিত এটা। আচ্ছা দেখি কি বলতেছেন। দেওয়ানগঞ্জ গেল, রাজশাহী যে স্থান দিয়ে প্রবেশ করে তার নাম কি? এরকম কোনো তথ্য নাই বইতে। এখন ফুল বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, বাংলাদেশ তিস্তা করতোয়া হলো যমুনা নদীর উপনদী। না, তিস্তা করতোয়া না, তিস্তা করতোয়া লেখা নাই। করতোয়া আর তিস্তা একই বেসিক্যালি এর আগ পর্যন্ত একই। আপনি তিস্তার ইতিহাস পড়লে দেখবেন যে তিস্তা নদী করতোয়ার সাথে মিলিত হয়ে যায়। আর ধরলা নদী যেটা, এটা হলো ব্রহ্মপুত্রের উপনদী। তার মানে মেঘনা হলো দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম নদী, 330 কিলোমিটার উপরে, এবং মেঘনা নদী কমপক্ষে 9টি জেলা দিয়ে প্রবেশ করে, 9টি জেলা। এখন সবচেয়ে যে বিষয়টা হলো যে বিধৌত অঞ্চল, নদী বিধৌত অঞ্চল, অর্থাৎ নদীটা যত বাঁক খাবে, বাঁক খেয়ে খেয়ে যাবে, তত তার বিধৌত অঞ্চল বাড়বে। এখন বিধৌত অঞ্চলের মধ্যে পদ্মা হলো 34,000 বর্গ কিলোমিটার, আর মেঘনা হলো 40 বা 44,000 বর্গ কিলোমিটার। মেঘনা না, মেঘনার বিধৌত অঞ্চল খুবই কম, তবে ব্রহ্মপুত্রের বিধৌত অঞ্চল বেশি। ব্রহ্মপুত্রের বিধৌত অঞ্চল হলো 44,030 বর্গ কিলোমিটার। তার মানে বিধৌত অঞ্চল বেশি ব্রহ্মপুত্রের। এখন একটা বিষয় হলো, এই ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কিন্তু অনেক বড়, কিন্তু বাংলাদেশে বড় না। এই জন্য ব্রহ্মপুত্র নদটা আসছে চীন, ভুটান, ভারত, বাংলাদেশ। এর জন্য বলা হয় দীর্ঘ পথ অতিক্রমকারী নদী। দীর্ঘ পথ অতিক্রমকারী নদী কোনটা? তাহলে হবে ব্রহ্মপুত্র। আর যদি বলে বাংলাদেশের দীর্ঘতম নদী, তাহলে মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী হলো মেঘনা। আর দীর্ঘ পথ অতিক্রম করে আসছে, দীর্ঘ পথ প্রায় 897 কিলোমিটার। 897 কিলোমিটার অতিক্রম করে আসছে যে নদীটা, সেটা হলো ব্রহ্মপুত্র। এবং ব্রহ্মপুত্র যদি বলেন তাহলে কিন্তু এতটুকু, ব্রহ্মপুত্র কিন্তু এতটুকু। আর যদি এতটুকু ধরেন তাতেও কিন্তু আপনার মেঘনার চাইতে বেশি না। মেঘনা নদীর দৈর্ঘ্য এই জন্য সবচেয়ে বেশি, 9টি জেলা দিয়ে অতিক্রম করেছে। তাহলে দীর্ঘপথ অতিক্রমকারী নদী হলো ব্রহ্মপুত্র, সবচেয়ে বড় নদী হলো মেঘনা। এখন দেখেন, এই যে লুসাই পাহাড়, এটা আসামে আছে। লুসাই পাহাড় এই জায়গায় একটা আছে মিজোরাম। লুসাই পাহাড়টা বড়। লুসাই পাহাড় মিজোরামেও আছে, আসামেও আছে। অর্থাৎ লুসাই পাহাড়টা বড়, মিজোরামের পড়ছে যেটা, সেখান থেকে আসছে একটা নদী, তার নাম কর্ণফুলী। খাগড়াছড়ি জেলা দিয়ে প্রবেশ করেছে। তাহলে কর্ণফুলী নদী প্রবেশ করেছে মিজোরামের লুসাই পাহাড় থেকে। মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী আসছে। এখন কোনো প্রশ্ন যদি মিজোরামের লুসাই না লেখা থাকে, তাহলে বুঝবেন এটা আসাম কি বুঝিয়েছে, আসামের লুসাই পাহাড়। অর্থাৎ লুসাই পাহাড়টা অনেক বড়, বেশিরভাগই আসামে, মিজোরামে কিছু অংশ আছে। তার মানে মিজোরাম অংশ থেকেই আসছে কর্ণফুলী। এই জন্য দেখবেন ভূগোল বইতেও লেখা আছে যে আসামের লুসাই পাহাড় থেকে আসছে, আবার এক জায়গায় দেখবেন মিজোরামের লুসাই পাহাড় থেকে আসছে। এটা আসলে ভুল না, বেসিক্যালি ওটা আসামের লুসাই পাহাড়, কিন্তু মিজোরামের অংশ থেকে আসার কারণে মিজোরামের লুসাই পাহাড় কখনো কখনো ডাকা হয়। এটা অপশন দেখে বুদ্ধি করে উত্তর করতে হবে। দুইটা অপশনে থাকলে অবশ্যই মিজোরামের লুসাই পাহাড় থাকলে এটাই উত্তর হবে। আর যদি এটা অপশনে না থাকে তাহলে তো আসামের লুসাই পাহাড়ে ডাকাতে হবে। এই কর্ণফুলী নদীটা কিন্তু মোটামুটি কিন্তু কম বড় না। কর্ণফুলী নদী কিন্তু 320 কিলোমিটার, 320 কিলোমিটার। কর্ণফুলী নদীটার দৈর্ঘ্য কিন্তু 320 কিলোমিটার। এবং এই কর্ণফুলী নদী খাগড়াছড়ি দিয়ে প্রবেশ করে, এবং এই নদীটা খাগড়াছড়িতে প্রবেশ করে চট্টগ্রাম চলে যায়। একবার এখান থেকে চট্টগ্রাম চলে যায়, এবং চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে চলে যায়। মানে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম এই পর্যন্ত হলো কর্ণফুলী নদী। অর্থাৎ এই কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হলো 320 কিলোমিটার। এদিকে আরাকান পর্বত থেকে দুটি নদীর উৎপত্তি। একটা হলো সাঙ্গু, যেটা বাংলাদেশে আসছে, সাঙ্গু যেটা বান্দরবান দিয়ে বাংলাদেশে ঢুকে যায়। একটা হলো সাঙ্গু, আর একটা হলো নাফ। সাঙ্গু নদীটা বান্দরবান দিয়ে প্রবেশ করে, সাঙ্গু নদী বান্দরবান দিয়ে প্রবেশ করে। আর আরেকটা নদী হলো নাফ। নাফ নদীটা এরকমের আর কি, তার শুধু দ্বারা। আর একটা হলো নাফ। তাহলে সাঙ্গু এবং নাফ এই দুইটির উৎপত্তি হলো আরাকান পর্বতমালা। এখন আরাকান পর্বতমালা
এটা হলো একেবারে দুই দেশের সীমানায়। এই যে এই জায়গাটা হলো আরাকান পর্বতমালা। আরাকান পর্বতমালা হলো এই জায়গা, বা আরাকান হিল। এই জায়গা থেকে উৎপত্তি হয়েছে একটা সাঙ্গু আর একটা নাফ। নাফটা হলো সীমান্ত বরাবর চলে গেছে, নাফ সীমান্ত বরাবর চলে গেছে, আর সাঙ্গু হলো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এখন দুই দেশের সীমানায় যেহেতু, এই জন্য বলা হয় সাঙ্গু নদী বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশে শেষ। আবার এটাও বলা হয় সাঙ্গু মিয়ানমার থেকে প্রবেশ করেছে। দেখেন দুইটাই বলা হয়, কারণ আরাকান পর্বতমালা কিন্তু মিয়ানমারের মধ্যেই, কিন্তু সীমান্ত অংশ থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। এই জন্য বলা হয় যে বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশের শেষ, এটাও বলা হয়। আবার বলা হয় যে মিয়ানমার থেকে আগমনকারী দুটি নদী, একটা হলো সাঙ্গু আর একটা হলো নাফ। দুই দিক থেকেই রাইট, সীমান্ত থেকে প্রবেশ, আবার সীমান্তের যে পর্বতটা সেটা হলো মিয়ানমারে। এই জন্য সাঙ্গু সম্পর্কে দুটি তথ্যই সত্য। সাঙ্গু দুটি তথ্য, এক, মিয়ানমার থেকে প্রবেশ করা দুটি নদীর একটি, সে দুটি কি, একটা সাঙ্গু আর একটা হলো নাফ। তাহলে দুটি নদীর একটি হলো সাঙ্গু। দুই নম্বর তথ্য, সাঙ্গু সম্পর্কে দুটি তথ্যই রাইট। এক, মিয়ানমার থেকে প্রবেশ করা দুটি নদীর একটি। দুই, সাঙ্গু হলো বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্টি এবং বাংলাদেশি সমাপ্তি, বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশি সমাপ্তি, এমন দুটি নদীর একটি। এবং দুটি নদীর মধ্যে আরেকটা কি, আরেকটা হলো হালদা এবং সাঙ্গু, এই দুইটা নদী হলো বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্টি, বাংলাদেশি সমাপ্তি। তাহলে সাঙ্গু সম্পর্কে দুটি তথ্যই রাইট। বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্টি, বাংলাদেশ সমাপ্তি, এমন দুটি নদীর একটি, একটা হলো হালদা, একটা হলো সাঙ্গু। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা দুটি নদীর একটি, এবং মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে একটা নদী হলো নাফ আর একটা হলো সাঙ্গু। এখন দেখেন, সাঙ্গু নদীটা আরাকান পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে বান্দরবান দিয়ে প্রবেশ করেছে। নাফ নদীটা আরাকান পর্বতমালা উৎপত্তি হয়ে বান্দরবান এবং কক্সবাজারের সীমান্ত দিয়ে একবার বঙ্গোপসাগরে চলে গেছে। এই নাফ নদীটার দৈর্ঘ্য হলো 56 কিলোমিটার। নাফ নদীর দৈর্ঘ্য হলো 56 কিলোমিটার। নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার। আমাদের ভূগোল বইতে আছে 56 কিলোমিটার, বাংলা পিডি আছে 62 কিলোমিটার। তো ভূগোলে যেটা আছে সেটাই অনুসরণ করেন, ভূগোলেরটাই অনুসরণ করেন। এখন আমি আপনাদেরকে রিপিট করে দেই। এখন বিষয় হলো যে মিয়ানমার থেকে প্রবেশ করা দুটি নদীর একটি নাফ আর একটা হলো সাঙ্গু। বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্টি, বাংলাদেশের অভ্যন্তরে সমাপ্তি, এমন দুই নদীর একটি হলো সাঙ্গু। এবং এখানে কেন সেটা ক্লিয়ার করে বললাম যে আরাকান পর্বতমালা এটা পুরোটাই হলো কোথায়, মিয়ানমারে, কিন্তু তার সীমান্ত থেকে উৎপত্তি বাংলাদেশে আসছে, এজন্য বলা হয় যে বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্টি, বাংলাদেশের সমাপ্তি। আরাকান পর্বতমালার কারণে বলা হয় আবার মিয়ানমার থেকে প্রবেশ করার নদী হলো দুইটা। সীমান্ত তো আর একজনের না, সীমান্ত দুজনেরই। এই জন্য মিয়ানমার থেকে প্রবেশ করা এই নদী হলো সাঙ্গু, কিন্তু এটা ভূগোলে বলা হয়। এখন আপনি যদি বলেন যে ভাই এভাবে বলা হয় কেন, তাহলে কিছু করার নাই, এটা সাধারণত বলা হয়ে থাকে। কিছু কিছু ইনফরমেশন আপনি কখন লজিক দিয়ে করতে পারবেন না। এখানে লজিক্যালি বললে তো হয়তো বলা উচিত যে এটা মিয়ানমার থেকে প্রবেশ করবে না, বাংলাদেশ তাহলে অভ্যন্তরে কেমনে হয়। আপনি এই যুক্তি করলে এটা জাস্ট আপনার শুধু অপচয় হবে কথার। আলটিমেটলি তথ্য কিন্তু আপনার উত্তর কিন্তু তারা এটাই নেবে, এবং এটার প্রতিষ্ঠিত একটা ইনফরমেশন। এটা ভুল হলো, এটাই রাইট। এরপরে দেখেন এখানে আরেকটা নদী আছে যেটা হলো মাতামুহুরী। এই মাতামুহুরী নদী হলো
লামার মইভার পাহাড়ে উৎপত্তি হয়। এখানে একটু নোট নিয়ে নেই। মাতামুহুরী, এই মাতামুহুরী নদী, এটা উৎপত্তি, উৎস বা উৎপত্তি বান্দরবানের লামার, লামা কি বান্দরবান না? বান্দরবানের লামার মইভার পাহাড়, মইভার পাহাড়, বান্দরবানের লামার মইভার পাহাড়। আর এর সমাপ্তি মিয়ানমার, এর সমাপ্তি হলো মিয়ানমার। লামার মইভার পাহাড় এবং এর সমাপ্তি হলো মিয়ানমার। এখন আমি জাস্ট একবার রিপিট করি, আপনার ইনফরমেশনগুলো আমি সবগুলো লিখে দেব। আপনার পদ্মা যেরকম লিখে দিয়েছি এরকম প্রত্যেকটা নদীর তথ্য আমি লিখে দেব। কিন্তু আগে আমরা এই বোর্ডে যে আঁকিঝুঁকি করছি, আপনিও লিখছেন, মানে ওই আঁকিঝুঁকি করি কিন্তু আপনার পড়া হয়ে গেছে। এখন জাস্ট আমি একবার রিভিশন দেই, আপনি রিভিশনটা খেয়াল করেন। হ্যাঁ, প্রথমে লিখছি গঙ্গোত্রী হিমবাহ, এটা কিন্তু হিমালয় পর্বতে, হিমালয়, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, ভারতে প্রবেশ করছে যে নদীটা, তার নাম গঙ্গা। ভারতে নাম হলো তার গঙ্গা। এই নদীটা রাজশাহী দিয়ে প্রবেশ করেছে, তার নাম হয়েছে পদ্মা। রাজশাহী থেকে যখন প্রবেশ করেছে তখন তার নাম হয়েছে পদ্মা। এবং সীমান্ত বরাবর এটা 135 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে গেছে। এরপর কুষ্টিয়া জেলা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পদ্মা গেল। এরপরে আমরা দেখছি যে মানস সরোবর হ্রদ, এটা তিব্বত, চীনের তিব্বতে। এই হ্রদ থেকে 897 কিলোমিটার, মানে চীন, ভুটান, ভারত হয়ে তারপরে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর এটা আসে জামালপুরে। যখন আসে জামালপুরের দেওয়ানগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জে যখন আসে, এই জায়গাটা আসলে দেওয়ানগঞ্জ জামালপুরে 1787 সালে একটা ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে দুটি স্রোত দ্বারা বিভক্ত হয়। একটা হয়ে যায় এদিকে চলে যায় ডান দিকে, বাম দিকে, সেটা হলো পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র নদ, এটা ডান দিকে চলে যায় ময়মনসিংহ হয়ে, আর বাম দিকে আসে দেওয়ানগঞ্জ জামালপুর থেকে একেবারে আসে হলো গোয়ালন্দ রাজবাড়িতে। এই জায়গাটা হলো গোয়ালন্দ রাজবাড়ি। এই গোয়ালন্দ রাজবাড়িতে আসে এবং গোয়ালন্দ রাজবাড়িতে এসে পদ্মা এই যমুনার সাথে মিলিত হয়। এবং পদ্মা ও যমুনা মিলিত স্রোত পদ্মা, এই জন্য পদ্মার উপনদী বলা হয় যমুনাকে। যে এসে মিশে যায় সে কিন্তু উপনদী। আমরা দেখেছি সিকিম পর্বত থেকে উৎপত্তি হয়েছে তিস্তা এবং করতোয়া। এই তিস্তা নদী এবং করতোয়া নদী বাংলাদেশ অভ্যন্তরে এসে মিশে যায়। এরপর তিস্তা নামে এটা কিন্তু কুড়িগ্রাম জেলাতেই, ওখানেই ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। এবং তিস্তা এবং ধরলা, এই দুইটা নদী হলো ব্রহ্মপুত্রের উপনদী। ব্রহ্মপুত্রের উপনদী কারণ এরা উপরে পড়েছে। এরপরে দেখি পদ্মা নামে চলে যায় ডান দিকে, অপরদিকে লুসাই পাহাড়, যেটা হলো আসামে, আসাম এবং মণিপুর রাজ্যেও কিন্তু এর অবস্থান। আসাম থেকে, আসামের অংশ থেকে লুসাই পাহাড় বরাক নামে বাংলাদেশে প্রবেশ করে এবং সিলেটে এসে এটা দুটি নাম ধারণ করে। উপরে হলো সুরমা, নিচে হলো কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা আবার মিলিত হয়, এখানে মিলিত হয়। এই জায়গাটা হলো আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। এই আজমিরিগঞ্জ, হবিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে কালনী নাম ধারণ করে। এই কালনী নামে আবার একটু আগায়, তারা দক্ষিণ পশ্চিমের দিকে একটু আগায়, তখন পুরাতন ব্রহ্মপুত্র এবং এই কালনী এরা মিলিত হয় এই জায়গাটায়, যেটা হলো ভৈরব বাজার, কিশোরগঞ্জ। এই ভৈরব বাজার কিশোরগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী মিলিত হয়ে নাম হয় মেঘনা। এবং এখান থেকে মেঘনা নাম শুরু হয়। মেঘনা নামে এখানে কিছু দূর আসার পরেই চাঁদপুরে গিয়ে, এই জায়গাটা হলো চাঁদপুর, যেখানে পদ্মা এবং মেঘনা মিলিত হয়। এবং পদ্মা মেঘনা মিলিত হলে তার নাম হয় মেঘনা, মিলিত স্রোতের নাম হলো মেঘনা। এখানে দেখা যায় যে মেঘনার উপনদী বললে পদ্মাকে বলা যাবে, কারণ পদ্মা কিন্তু মেঘনার স্রোতধারার সাথে মিশে গেছে। সেক্ষেত্রে এই মেঘনা হলো বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম নদী, যা 330 কিলোমিটার। অপরদিকে যদি দেখি কর্ণফুলী নদী, তার দৈর্ঘ্য কিন্তু 320 কিলোমিটার। আর আমরা আগে জানতাম যে ব্রহ্মপুত্র নদ, আগের বইতে লেখা থাকতো যে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের দীর্ঘতম নদ। আসলে এই ব্রহ্মপুত্র নদ হলো দীর্ঘ পথ অতিক্রমকারী নদী, যেটা 4টা দেশ অতিক্রম করে আসছে এবং 1897 কিলোমিটার। এখন এরপর যদি দেখেন আপনি, এখানে আছে এই লুসাই পাহাড়, এটা আসামেও আছে, মিজোরাম আছে। পাহাড়টা বড়,
মিজোরামের অংশ থেকে আসছে কর্ণফুলী, যেটা খাগড়াছড়ি জেলা দিয়ে প্রবেশ করেছে, খাগড়াছড়ি, এবং সেখান থেকে প্রবেশ করে এটা চট্টগ্রামে গিয়ে পতন হয়ে যায় এবং চট্টগ্রাম দিয়ে এটা বঙ্গোপসাগরের সাথে মিশে যায়। আর এই কর্ণফুলী নদীর দৈর্ঘ্য হলো 320 কিলোমিটার। সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী, খরস্রোতা নদী। এবং গত কয়েক বছর কি বাঁধ দিয়ে এখানে হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এখানে হয়। এরপরে দেখেন আরাকান পর্বতমালা থেকে দুটি নদীর উৎপত্তি, একটা হলো নাফ আর একটা হলো সাঙ্গু। সাঙ্গু নদীর ক্ষেত্রে দুটি তথ্য, মিয়ানমার থেকে প্রবেশ করা দুটি নদীর একটি হলো সাঙ্গু আর একটা হলো বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্টি বাংলাদেশে সমাপ্তি, এমন দুটি নদীর একটি, একটা হালদার একটা হলো সাঙ্গু। এবং এই সাঙ্গুটা হলো আরাকান পর্বতমালায় এর উৎপত্তি। আর আরেকটা নদী বাংলাদেশ থেকে মিয়ানমারে গেছে, সেটা হলো মাতামুহুরী নদী। তাহলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আন্তঃসীমান্ত নদী হলো 3টা। তাহলে আমরা পরেই শিখবো আন্তঃসীমান্ত নদী সম্পর্কে, একটু পরেই শিখব। ওকে, এরপরে আন্তঃসীমান্ত নদীতে প্রবেশ করব। এখন একটা প্রশ্নের উত্তর দেন, একটা প্রশ্নের উত্তর দেন। আমি কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা যারা বুঝছেন। আর যাদের মাথার উপর দিয়ে যাবে ভাই, তাদের সব পড়াই যাবে। এটা তো একবার প্রথম থেকে বুঝিয়ে লেখা হয়েছে। আর আমি যদি হুট করে এসে মাঝখানে বলেন যে আমি শিখবো, তাহলে হবে না। যারা ক্লাস করছেন শুরু থেকে, তারা আই থিঙ্ক ছবিগুলো যারা শুরু থেকে আঁকছেন এবং শুরু থেকে আমি বুঝিয়ে যখন দাগ দিছি, তারা খেয়াল করছেন, তারা আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন আমি কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেন। এক নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মপুত্রের দুটি শাখা নদী, একটা হলো তিস্তা আর একটা কি উপনদী, ব্রহ্মপুত্রের দুইটা উপনদী, ব্রহ্মপুত্রের দুটি উপনদী, একটা হলো তিস্তা আর একটা কি? এক নম্বর প্রশ্ন, একটা বলছি তিস্তা আর একটা কি? ব্রহ্মপুত্রের দুটি উপনদী, একটা তিস্তা আর একটা কি? শিরিন আক্তার, জয়া, থ্যাংক ইউ। সিনহাশিস, থ্যাংক ইউ। মোহাম্মদ রাহান আলম, থ্যাংক ইউ। শুভঙ্কর রায়, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আইরিন আমিন, মার্জিয়া বেগম, আল মামুন, ত্রিনা, নাইম ইসলাম, তানজিলা শারমিন, মঞ্জুরুল রানা, জাকির হোসেন, স্বপ্নের ছায়া, থ্যাংক ইউ। কামরুন নাহার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার উত্তর হয়েছে এখানে। শারমিন তানজি, ওকে। 2 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2, যে কালনী নদী যে দুটি স্রোতধারায় যুক্ত হয়েছে, এই দুটি স্রোতধারা আবার একত্র ছিল। অর্থাৎ কালনী নদীর পূর্বের মিলিত স্রোতের নাম কি ছিল? কালনী নদীর পূর্বের দুটি স্রোতধারার মিলিত স্রোতের নাম কি ছিল? কালনী নদীর পূর্বের দুটি স্রোতধারার মিলিত নদীর নাম কি ছিল? পূর্বের। উর্মি আহমেদ, থ্যাংক ইউ। শারমিন তানজি, থ্যাংক ইউ। রায়হান, থ্যাংক ইউ, গুড। সিরাজুম মুনিরা স্মৃতি, সুলতানা শারমিন, ফারজানা মনি, মারিয়া জান্নাত, রেজওয়ানা মেহজাবিন, রিদি, মঞ্জুরুল রানা। আহারে রেজওয়ান, আপনার রিদি, আপনার উত্তর তো হয় নাই। আপনি কি আগেরটার উত্তর দিয়েছেন নাকি? ঠিক আছে। শায়লা সাদিয়া, ত্রিনা, ঠিক আছে। জয়া, কামরুন নাহার, ফারজানা প্রেমা, তৌসিফ হাসান, জিশান, সাগর ঘোষ। করতো কই পেলেন?
হ্যাঁ, মোহাম্মদ আতিকুর তাজওয়ার, আপনি বলছেন সুরমা কুশিয়ারা। সুরমা কুশিয়ারা আমি বলছি যে পূর্বের দুটি মিলিত স্রোতের আগের নাম কি? এটা উত্তর হবে বরাক। বরাক, রাইট। বরাক নদী হবে না নদ হবে? বরাক নদ। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 প্রশ্নটা হলো যে বাংলাদেশের সীমান্ত বরাবর দীর্ঘ পথ অতিক্রম করেছে এমন নদী কোনটা? খুব স্মার্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন। বাংলাদেশ সীমান্ত বরাবর দীর্ঘ পথ অতিক্রম করেছে। আনিকা মল্লিক, আপনার নাম বলবো না, এই উত্তরটা দেন। বাংলাদেশের সীমান্ত বরাবর দীর্ঘ পথ অতিক্রম করেছে এমন নদী কোনটা? বৃহস্পতি পক্ষ, ভালো উত্তর দিছেন, থ্যাংক ইউ। স্বাধীন আহমেদ, গুড। শেখ নজরুল ইসলাম, শুভঙ্কর রায়, রায়হান আলম, সিরাজুমনিরা স্মৃতি, শারমিন তানজি, নাইম ইসলাম, মারিয়া জান্নাত, গুড। শামিমা রুম্পা, শিরিন আক্তার জয়া, আতিকুল ইসলাম শিমুল, আতিক তাজওয়ার, মার্জিয়া বেগম, দুরন্ত পথিক, কামরুন নাহার, আনিকা মল্লিক। ঠিক আছে, এবার সবার উত্তর হয়েছে যে এটা পদ্মা নদীটা সীমান্ত বরাবর 135 কিলোমিটার অতিক্রম করেছে। এবারে পরের প্রশ্ন নম্বর 4 নম্বর প্রশ্নটা হলো আপাত দৃষ্টিতে কি মনে হয় যে এই নদীগুলোর মধ্যে সবচাইতে খরস্রোতা নদী কোনটা? সবচাইতে বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? 4 নম্বর প্রশ্ন। সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? 4 নম্বর প্রশ্ন। কোহিনুর আক্তার তিশা, উত্তর সঠিক, থ্যাংক ইউ। উর্মি আহমেদ, শারমিন তানজি, মারিয়া জান্নাত, ত্রিনা মণি, ফারজানা মণি, শারমিন তানজি, মার্জিয়া বেগম, ওকে। ফৌজিয়া শান্তা, এটাকে আপনি আগের প্রশ্ন তো দিচ্ছেন নাকি? স্বাধীন আহমেদ, তানজিল শারমিন, স্নেহাশিস, ওকে। 4 নম্বর কোশ্চেন চলে গেল। 5 নম্বর কোশ্চেন হলো যে 5 নম্বর কোশ্চেন হলো বলি না আপনাদেরকে, সবচেয়ে শাখা নদী কিন্তু বেশি পদ্মার। বাংলাদেশের সবচেয়ে শাখা নদী বেশি হলো পদ্মার, আর যমুনার শাখা নদী হলো ধলেশ্বরী শাখা নদী হলো বুড়িগঙ্গা। আমাদের ঢাকা কিন্তু বুড়িগঙ্গা না, এই বুড়িগঙ্গার মূল স্রোতধারা কিন্তু ব্রহ্মপুত্র। বুড়িগঙ্গা আসছে ধলেশ্বরী থেকে, ধলেশ্বরী আসছে যমুনা থেকে, যমুনা আসছে ব্রহ্মপুত্র থেকে, কারণ ব্রহ্মপুত্রের মূল স্রোতধারা কিন্তু যমুনা। অনেকে বলবে, দেখবেন যে যেই নদীর শাখা থাকে না তাকে নদ বলে। ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী কিন্তু যমুনা, তাহলে যমুনা শাখা নদী তো ধলেশ্বরী। তাহলে কেমনে হলো যে ব্রহ্মপুত্র শাখা নাই? অবশ্যই শাখা আছে, ব্রহ্মপুত্রের উপনদীও আছে, শাখা নদীও আছে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা করি। 5 নম্বর কোশ্চেন হলো নাম্বার 5। কোশ্চেন নাম্বার হলো যে বাংলাদেশ থেকে মিয়ানমারে একটা নদী প্রবেশ করেছে। বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশকারী নদীর নাম কি? বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশকারী নদীর নাম কি? বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশকারী নদীর নাম কি? নদ কেন বলা হয় বললাম না, নদ বলা হয় যার নামের শেষে আকার রসিকার নাই, ই নাই। ই না থাকলে তাকে নদ বলা হয়। ওকে, উত্তর দিচ্ছেন জয়া, উর্মি, রায়হান, মানে খুব কমন যারা তারাই উত্তর দিচ্ছে। সবসময় একই প্রশ্ন তো তারাই দেয়, মানে সবগুলো উত্তর। অনেকে কি কমেন্ট করেন না নাকি? শারমিন, স্নেহাশিস, কামরুন নাহার, জাকির, মার্জিয়া, ফারজানা, আল মামুন, স্বাধীন, গুড। সুমনা আফরোজ, তানজিলা শারমিন, রেদওয়ান রকি, তৌসিফ জিশান, শেখ ফয়সাল, তৌফিক হাসান জিশান, বৃহস্পতি পক্ষ, তৌফিক হাসান জিশান, ওই বারবার কমেন্ট করে। তানজিমা সুবর্ণা, সুমন, ঠিক আছে। নাইম, ঠিক আছে।
এখন তাহলে সবাই, এটা হলো উত্তর, হলো মাতামুহুরী। মাতামুহুরী। ওকে, লাস্ট কোশ্চেন। আমি বলছিলাম যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই দুইটার মধ্যে কার নদী বিধৌত অঞ্চল বেশি? নদী বিধৌত অঞ্চল বেশি কার হবে? পদ্মা এবং ব্রহ্মপুত্রের মধ্যে কার নদী বিধৌত অঞ্চল বেশি? নদী বিধৌত অঞ্চল আগের ক্লাসে বলেছিলাম যে যে নদীটা এরকম যত আঁকা বাঁকা যাবে সেই নদীটার পার্শ্ববর্তী অঞ্চল, এগুলো বিধৌত অঞ্চল, এগুলো বিধৌত। এই বিধৌত অঞ্চল বেশি কার, পদ্মার নাকি ব্রহ্মপুত্রের? আমি আলোচনার মধ্যে একটু বলছিলাম বিধৌত অঞ্চল কার বেশি। ঠিক আছে, শেখ নজরুল ইসলাম, আসিফ মাহমুদ, মঞ্জুরুল রায়হান, মিনহাজ আলী, সুমনা আফরোজ। ঠিক আছে, নদী বিধৌত অঞ্চল হলো ব্রহ্মপুত্রের বেশি। এখন যদি আপনার প্রশ্ন আসে যে নিচের কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি, মেঘনা নাকি ব্রহ্মপুত্র, এই প্রশ্নটার উত্তর কি হবে? কোন নদীর দৈর্ঘ্য বেশি? এক মেঘনা, দুই ব্রহ্মপুত্র, কোনটা তাকাবেন? কোন নদীর দৈর্ঘ্য বেশি? কোন নদীর দৈর্ঘ্য বেশি? এটা 6 নম্বর দিয়ে তারপরে উত্তরটা করেন। নাম্বার 6 লিখে উত্তর করেন। নাম্বার 6 লিখে উত্তর করেন। কোন নদীর দৈর্ঘ্য সবচাইতে বেশি? ও মুছে ফেলছি। হ্যাঁ নাইম, ঠিক আছে। আতিক তাজওয়ার বলছে মেঘনা, আসলে মেঘনা না। কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন নদীর, এখানে দুইটা নদী বলা হয়েছে, সেখানে ব্রহ্মপুত্র দাগাতে হবে, মেঘনা হবে না। আমি তো বাংলাদেশ কথাটা লিখি নাই। বাংলাদেশের কোন নদীটির দৈর্ঘ্য বেশি, বাংলাদেশে এটা বললে হয়তো মেঘনা, কিন্তু কোন নদীটির দৈর্ঘ্য বেশি সেটা তো হলো ব্রহ্মপুত্র। 2897 কিলোমিটার, 2900 কিলোমিটার, আর কোথায় 330 কিলোমিটার। দুইটার মধ্যে অনেক পার্থক্য না? ব্রহ্মপুত্র হবে উত্তর। ঠিক আছে, এখন আমরা নদীর সম্পর্কে কিছু তথ্য লিখে নেই। আমরা প্রথমে যেটা করছি পদ্মা, এবারে 2 নম্বরে পদ্মা পড়েছি, এখন পড়ি ব্রহ্মপুত্র অথবা যমুনা, যেটাই পড়েন, কারণ ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী যমুনা, সেটা তো আমরা জানি। উৎপত্তি তিব্বতের মানস সরোবর হ্রদ, তিব্বতের মানস সরোবর হ্রদ, এর উৎপত্তি তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে, কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে। 1787 সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র থেকে যমুনার সৃষ্টি হয়। এর প্রধান শাখা যমুনা। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হলো যমুনা। যমুনার শাখা ধলেশ্বরী, এবং ধলেশ্বরীর শাখা বুড়িগঙ্গা। প্রধান শাখা ধলেশ্বরীর শাখা হলো বুড়িগঙ্গা। এই ব্রহ্মপুত্রের উপনদী ধরলা ও তিস্তা। আর মনে রাখবেন তিস্তার সাথে প্লাস হলো করতোয়া, তিস্তার সাথে করতোয়া মিলে গেছে, এই জন্য অনেক সময় তিস্তা না দিয়ে অপশনে করতোয়া দিতে পারে।
উৎপত্তি তিব্বতে মানস সরোবর হ্রদ থেকে, প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে। 1727 সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র থেকে যমুনার সৃষ্টি হয়। আর এর মোট দৈর্ঘ্য 1897 কিলোমিটার। মোট বিধৌত অঞ্চল 5,80,160 বর্গ কিলোমিটার। 160 বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো 44,030 বর্গ কিলোমিটার। 44,030 বর্গ কিলোমিটার। এবারে দেখি মেঘনা। আর একটা কথা মনে রাখবেন, যমুনায় চর বেশি যমুনায়। নাম্বার 3, মেঘনা। উৎপত্তি আসামের লুসাই পাহাড়। অথবা এরকমও বলে আসামের বরাক নদী। বরাক নদ মানে বরাকেরই বাংলাদেশের সর্বশেষ স্রোতের নাম হলো মেঘনা। উৎপত্তি, এর প্রবেশ সিলেট থেকে, সিলেট দিয়ে সুরমা ও কুশিয়ারা নামে। সুরমা প্লাস কুশিয়ারা ইকুয়াল টু কালনী। আর কালনী প্লাস পুরাতন ব্রহ্মপুত্র ইকুয়াল টু মেঘনা। সুরমা প্লাস কুশিয়ারা ইকুয়াল টু কালনী প্লাস পুরাতন ব্রহ্মপুত্র ইকুয়াল টু মেঘনা। এই কালনী হলো আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। আর মেঘনা হয়েছে ভৈরব বাজার, কিশোরগঞ্জ। আজমিরিগঞ্জ, হবিগঞ্জ আর ভৈরব বাজার, কিশোরগঞ্জ। নাম্বার 4, কর্ণফুলী। দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী। আর দক্ষিণ পশ্চিমাঞ্চল বললে কিন্তু গঙ্গা। দক্ষিণ পশ্চিমাঞ্চল বলে গঙ্গা বা পদ্মা। এর উৎপত্তি লুসাই পাহাড়। কোনটা অপশনে থাকবে বলা যায় না। আসামেও আছে, মিজোরামেও আছে, দুইটা জায়গায় লুসাই পাহাড় আছে। এর দৈর্ঘ্য 320 কিলোমিটার। এর প্রবেশ খাগড়াছড়ি। প্রবেশ করে খাগড়াছড়ি দিয়ে। আর এর উপনদী আছে কয়েকটা, শাখা নদী নাই, উপনদী অনেকগুলো। সেটা হলো কাপ্তাই, হালদা, কাসালং ও রাঙ্গাখিয়াং ও বাংখিয়াং। উপনদী এটা বাংলাদেশের প্রধান খরস্রোতা নদী।
বাংলাদেশের প্রধান খরস্রোতা নদী। আর কর্ণফুলীর পতন চট্টগ্রাম দিয়ে বঙ্গোপসাগরে, চট্টগ্রাম দিয়ে বঙ্গোপসাগরে পতন। তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী। একটা তথ্য জানতে হবে, আমি খুঁজতেছি পাচ্ছি না, যে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা, নাকি পদ্মা হবে নাকি কর্ণফুলী হবে। আমার যতটুকু অনুসন্ধান আমি করেছি তাতে দেখছি যে কর্ণফুলী দ্বিতীয় দীর্ঘতম নদী, কর্ণফুলী। এবারে তিস্তা, এর উৎপত্তি হলো সিকিম পর্বতমালা, সিকিম পর্বতমালা ভারত, সিকিম পর্বতমালা ভারত। প্রবেশ নীলফামারী জেলা দিয়ে, নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করে। এর দৈর্ঘ্য 177 কিলোমিটার, তবে এটা আছে আপনার এই বইতে। আর এমনিতে সাধারণ জ্ঞানের বা পত্রিকার তথ্য 124 কিলোমিটার, এটা হলো ভারতে। আর 117 কিলোমিটার এটা হলো বাংলাদেশে। এটা হলো সাধারণ তথ্য, যেটা পত্রিকার তথ্য। পত্রিকা বলতেছে 124 কিলোমিটার ভারতে, আর বাংলাদেশে 117 কিলোমিটার। ওরা হলো 52%, আমরা হলাম 48%। এবং সেই অনুসারে চুক্তির খসড়াও করা হয়েছে যে ওরা পাবে 48% পানি, 52%, আমরা পাবো 48% পানি। কিন্তু এই বইতে বোঝায় 77 কিলোমিটার। জেনে রাখি কোনটা অপশনে থাকবে আমরা জানি না। আর এর কিন্তু প্রস্থ 320 থেকে 500 মিটার, আবার কিলোমিটার দিয়ে না, তারপরে দেশ উদ্যা নদী হয়ে যাব। আর তিস্তা ব্যারেজ নির্মাণ করা হয় 1997-98 অর্থ বছরে। তিস্তা ব্যারেজ বা বাঁধ, এটা বাংলাদেশ দিছে, কিন্তু বাংলাদেশ সেচের জন্য দিছে, সেচের জন্য তিস্তা ব্যারেজ নির্মাণ করছে বাংলাদেশ 1997-98 অর্থ বছরে। কাপ্তাই নদী আছে, কাপ্তাই নদীও আছে, কিন্তু কাপ্তাই নামে জলবিদ্যুৎ প্রকল্পও আছে। কাপ্তাই যেটা নদী সেটা হলো উপনদী, আর যেখানে হয়েছে সেটা হলো, জি হ্যালো, হ্যাঁ আসসালাম, জি হ্যাঁ বলেন, জি শিওর, হ্যাঁ ওটা হবে কোথায়, ওই যে হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তিস্তা আর একটা গুরুত্বপূর্ণ নদী হলো, সেটা হলো পশুর নদ। এটা বেসিক্যালি খুলনার দক্ষিণ ভৈরব বা রূপসা নদী থেকে নদীর শাখা আর কি। পশুর নদ এটা 142 কিলোমিটার দৈর্ঘ্য এবং এটা 2.5 কিলোমিটার প্রস্থ। এটা হলো দৈর্ঘ্য আর সেটা হলো প্রস্থ। এবং এই নদীর তীরে মংলা পোর্ট, মংলা বন্দর। এই মংলা বন্দর কিন্তু বাগেরহাট
খুলনায় না, মংলা পোর্ট, বাগেরহাট। নাম্বার 7, এটা খুবই গুরুত্বপূর্ণ, সাঙ্গু। সাঙ্গু সম্পর্কে দুটো ইনফরমেশন আমরা লিখছি। এর প্রবেশ থানচি, বান্দরবান। কিন্তু এই নদীটার দৈর্ঘ্য এত হয় কেমনে আমি জানি না। 294 কিলোমিটার দৈর্ঘ্য, 294 কিলোমিটার দৈর্ঘ্য। উৎপত্তি আরাকান পর্বতমালা। কয়জন আছে? উৎপত্তি আরাকান পর্বতমালা। মাতামুহুরী, মাতামুহুরী নদী, এর উৎপত্তি বান্দরবানের লামার মইভার পাহাড়। লামার মইভার পাহাড়, এর দৈর্ঘ্য 120 কিলোমিটার। দৈর্ঘ্য 120 কিলোমিটার। ফেনী নদী, এর উৎপত্তি ত্রিপুরা পর্বতমালা। ত্রিপুরা পর্বতমালা, উৎপত্তি জানলেই চলবে। এই নদীটা পূর্বাঞ্চলে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে। পূর্বাঞ্চলে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে। পূর্বাঞ্চলে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে ফেনী নদী। পূর্বাঞ্চলে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে। খরস্রোতা মানে কি? খরস্রোতা মানে যে নদীটা স্রোত বেশি, স্রোত বেশি। তবে বেসরকারি অর্গানগুলো দাবি করছে যে মেঘনার স্রোতই সবচেয়ে বেশি তীব্র। আমাদের ওখানে পায়রা নদী আছে আমাদের অফিসের পাশে, এর যে স্রোত রে ভাই, পায়রা নদী মানে একবারে সাগরের কাছাকাছি, মানে মনে হয় রকেটের মধ্যে পানি দৌড় দেয়। তখন মনে হচ্ছে যেন পায়রা মনে হয় সবচেয়ে বেশি খরস্রোতা। তা আমার মনে হলে তো হবে না, কারণ পাহাড়ে অবশ্যই খরস্রোতা বেশি থাকবে, কারণ পাহাড়ের থাকে বেশি। জলবিদ্যুৎ প্রকল্প না হলে তো ওই জায়গায় করতো। জলবিদ্যুৎ তো সাধারণত পাহাড়ের থেকে সৃষ্ট নদী যেগুলো মানে পাহাড়ি এলাকায় করা হয়, পাহাড়ি এলাকায় যে নদী অতিক্রম করে সেখানে খরস্রোতা বেশি থাকে, স্রোত বেশি থাকে। আপনারা বান্দরবানের শঙ্খনদ দেখছেন? শঙ্খনদ আমরা গেছিলাম যখন কিকরডাং যাই, তখন বান্দরবানের ওখানে শঙ্খনদ পাঠাইছিলাম, ট্রলারে গেছিলাম। মানে পানি থাকে সর্বোচ্চ আমার কোমর সমান, বড় মানুষের হাঁটু সমান। আমার হলো কোমর সমান, বড় মানুষের হাঁটু সমান, এতটুকু পানি। কিন্তু স্রোত অনেক, কিন্তু কি নাই, স্রোত নাই, স্রোত অনেক, পানি নাই। আমি দেখি যে আমরা যখন ট্রলারে যাচ্ছি দেখি ট্রলার বাইজা পড়ছে, আর একটা লোক মানে নাইমা আবার করে, তখন তো আল্লাহ উনি নদীর মধ্যে নাইমা ধাক্কা খায়। তখন দেখলাম যে উনি আসলে নদীটা পানি নাই কিন্তু স্রোত অনেক। ওকে, এই হলো বিষয়। এখন নদী নিয়ে দুটি কথা বইতে নাই, মানে আমাদের একাডেমিক বইয়ের মধ্যে নাই, তারপর দুটি কথা বলি। সেটা হলো আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী, এখন বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হলো মোট হলো 57টি। 57টি কি কি? ভারতের সাথে হলো 54টি, আর এই 54টি ভারতের সাথে 57টি আগে ব্যাখ্যা করি। 54টি আর হলো 3টি। এই 54টি হলো ভারতের সাথে, আর 3টি হলো মিয়ানমারের সাথে।
আর এই ভারতের সাথে যে 54টি, এর মধ্যে 53টি ভারত থেকে বিড়িতে আসে, আর একটি হলো বিড়ি থেকে ভারতে যায়। সেই নদীটার নাম হলো কুলিক, ঠাকুরগাঁও। এই কুলিক নদ, এটা হলো ঠাকুরগাঁও। কুলিক, কয়রস্যি লয়রস্যি খ, কুলিক, কয়রস্যি লয়রস্যি খ, কুলিক নদ, এটা হলো ঠাকুরগাঁও যায়। মিয়ানমারের সাথে হলো 3টি, 2টি মিয়ানমার থেকে বাংলাদেশে, একটা সাঙ্গু আর একটা হলো নাফ, আর একটি বিডি থেকে মিয়ানমারে, এবং তার নাম হলো মাতামুহুরি। আই থিঙ্ক ক্লিয়ার। 57টি আন্তঃসীমান্ত নদী, 54টি ভারতের সাথে, 3টি মিয়ানমারের সাথে, 53টি ভারত থেকে বাংলাদেশে আসে, 1টি ভারতে যায়। মিয়ানমার থেকে আসে 2টি, যায় 1টি, মানে যাওয়ার ক্ষেত্রে 2টার মধ্যে একটা। ভারতে গেছি আমাদের কুলিক নদ ঠাকুরগাঁও, আর বাংলাদেশ থেকে মিয়ানমার গেছে মাতামুহুরি, এটা বান্দরবানে, মাতামুহুরি গেছে মিয়ানমারে, মিয়ানমারে। ক্লিয়ার? এখন দেখেন, নদী কিন্তু আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে যদি প্রাকৃতিক সম্পদগুলো বলেন, প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি? নদী, বন, পাহাড়। নদী, বন, পাহাড়, ন্যাচারাল রিসোর্স হলো এগুলো। এরপরে তো ওই যে খনিজ সম্পদ তো আছে। খনিজ সম্পদের মধ্যে তো অনেকগুলো বিষয়। খনিজ সম্পদের মধ্যে আছে কি? তেল, গ্যাস, কয়লা। প্রধান খনিজ সম্পদ হলো গ্যাস, তারপরে কয়লা। গ্যাস, কয়লা, তেল, তারপরে এখন লোহাও আছে আমাদের, আবার কয়লা আছে, আবার ময়লা কিন্তু আবার খনিজ সম্পদ না। কয়লা, তেল, লোহা, চুনা পাথর, চীনামাটি, অন্যান্য প্রভৃতি। প্রভৃতি আর অন্যান্যর মধ্যে পার্থক্য কি? প্রবৃত্তি আর ইত্যাদির মধ্যে পার্থক্য হলো অগণিত, আর প্রবৃত্তি হলো কয়েকজন, আর প্রমুখ হলো কয়েকটি। প্রবৃত্তি কয়েকটি, প্রমুখ হলো কয়েকজন। এবারে দেখেন, এই নদী, আমাদের নদী নিয়ে মানে পরিবহন আছে 2টা। একটা হলো BIWTA, আর একটা হলো শিপিং কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শিপিং তো ডাবল পি, শিপ থেকে শিপিং না, ডাবল পি হবে। শিপিং কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন একটা, আর BIWTA একটা। BIWTA হলো বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। BD ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, BIWTC আছে, কিন্তু একটা আছে TA, একটা আছে BIWTC, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন কিন্তু হলো শিপিং, মানে কর্পোরেশনের এটা। আচ্ছা, বুঝাচ্ছি। এটা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এই পরিবহন কর্তৃপক্ষ। এবং BIWT হলো মানুষ যাতায়াতের জন্য যেটা, সেটা এর অন্তর্ভুক্ত।
মানুষ যাতায়াত, এয়ার বিআইডব্লিউটি মানে অর্থাৎ লঞ্চ, স্টিমার, ট্রলার, নৌকা, এগুলো হলো বিআইডব্লিউটি এর অন্তর্ভুক্ত। আর শিপিং কর্পোরেশন হলো বিজনেসের সাথে রিলেটেড, বাণিজ্য। শিপিং কর্পোরেশন হলো বাণিজ্য। এই বিআইডব্লিউটি এর প্রতিষ্ঠা হলো 1958 আর এটার প্রতিষ্ঠা হলো 1972, এবং দুইটাই কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। নৌ পরিবহন মন্ত্রণালয় দুইটাই বাণিজ্যের সাথে ওটা জড়িত, আর এটা হলো পরিবহনের সাথে জড়িত বিআইডব্লিউটি। আমরা লঞ্চ ডুবছে বিআইডব্লিউটি কে ধরবেন, আর আমরা তেলের ট্যাঙ্কার ডুবে গেছে শিপিং কর্পোরেশনকে ধরবেন। ট্যাঙ্কার ডুবছে ও দেখবে, আর লঞ্চ ডুবছে ও দেখবে, আর না করুক। মানে এখানে সমস্যাটা আপনি বুঝতে পারছেন। বাণিজ্যের তথ্য জাহাজগুলো হবে শিপিং কর্পোরেশনের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? তা নদী থেকে আমাদের নদীপথ, একটা বাক্য লিখে রাখেন, গত 40 বছরে, যদি এখন 50 বছর হওয়ার কথা, এখন এইসব 40 বছরে, গত 40 বছরে জনসংখ্যা বৃদ্ধি দ্বিগুণ, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি 3 গুণ। এটা খুব একটা ইতিবাচক দিক, যেখানে ম্যালথাস বলছে যে খাদ্য বাড়বে গাণিতিক হারে, আর ইয়া বাড়বে জ্যামিতিক হারে, জনসংখ্যা। এই বাক্যটা মনে রাখবেন। এবার বনভূমিতে আসি। এটা ভূগোল বইয়ের একটা বাক্য। বনভূমি মনে রাখবেন, এই বনভূমি 20 থেকে 25% থাকা দরকার। 25% থাকা দরকার। আর যদি বলেন আছে 13%। আর আরেকটা হিসেবে আছে, মানে রাষ্ট্রীয় হিসেবে বলছে 17%, আর 13% বলছে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বলছে 13% আছে। এখন বনভূমির এলাকা হলো 6টি। বাংলাদেশের বনভূমি এলাকা 4টি। বনভূমি এলাকা 4টি। বাংলাদেশের 4টি এলাকা বনভূমি। এই 4টি এলাকা কি কি? 1 নম্বর চট্টগ্রামের বনাঞ্চল, চট্টগ্রামের বনাঞ্চল। নাম্বার 2 হলো সিলেটের বন। নাম্বার 3 সুন্দরবন। আর নাম্বার 4 ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলের বন। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলের বন। এখন এই 4টা হলো বনভূমি এলাকা, মনে থাকে যেন। বাংলাদেশের বনভূমি এলাকা হলো 4টি। বনভূমি এলাকা হলো 4টি। আর বৃক্ষের ধরন অনুসারে উদ্ভিদের ধরন অনুসারে বনভূমি 3 ধরনের। এলাকা বললে 4টি, বনভূমির ধরন বললে হবে 3টি। উদ্ভিদের ধরন বা বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চল, বাংলাদেশের বনাঞ্চল 3 ধরনের বা 3 প্রকার। বাংলাদেশে 3 প্রকার বনভূমি। 1 নম্বর ক্রান্তীয় চিরহরিত এবং পত্র পতনশীল
পত্র পতনশীল বনভূমি। পত্র পতনশীল বনভূমি। ক্রান্তীয় চিরহরিৎ, চিরহরিৎ বলতে বোঝাচ্ছে যে সবুজ, সবুজ বনভূমি। এবং এই বনভূমি হলো পাহাড়ি অঞ্চলের বনভূমি, পাহাড়ি অঞ্চলের বনভূমি। এই পাহাড়ি অঞ্চলের বনভূমি বলতে ওই যে এলাকা দুইটা দেখলেন, চট্টগ্রাম এবং সিলেট, এই দুইটা মিলে হবে চট্টগ্রাম প্লাস সিলেট অঞ্চল, কারণ তো পাহাড়ি দুইটা এলাকা। এবং এর আয়তন এটা সবচেয়ে বেশি, এটা হলো বৃহত্তম বনভূমি। 36তম মনে এই প্রশ্নটা আসছিল, বৃহত্তম বনভূমি কোনটা, সুন্দরবন আর ক্রান্তীয় চিরহরিৎ। এর আয়তন বললে 14,000 বর্গ কিলোমিটার। এর আয়তন হলো 14,000 বর্গ কিলোমিটার। এর বৃক্ষগুলো মনে রাখবেন, চাপালিশ, তেলেসুর, চাপালিশ, তেলেসুর, মেহগনি, জামরুল, জারুল, সেগুন, গর্জন, বাঁশ, বেত, রাবার। মানে পাহাড়ে যা হয়, চিন্তা করবেন যে ক্রান্তীয় চিরহরিৎ বলতে বোঝায় যে পাহাড়ি বনভূমি, পাহাড়ি বনভূমি বলতে বোঝায় ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি। ক্লিয়ার? 1 নম্বরে পাইছি ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্র পতনশীল বনভূমি। এটাই বাংলাদেশের বৃহত্তম বনভূমি, 14,000 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার। এরপরে 2 নম্বর, ক্রান্তীয় পাতাঝরা এবং পত্র পতনশীল অরণ্য, একই কথা। পাতাঝরার সাথে আবার পত্র পতনশীল, নামটা দেখেন, দুইটাই কিন্তু ক্রান্তীয়। দুটাই ক্রান্তীয়। ক্রান্তীয় মানে শুষ্ক, আর্দ্র। উষ্ণ, মনে রাখবেন আগেরটা হলো উষ্ণ ও আর্দ্র ভূমির বনভূমি। আগেরটা 1 নম্বরটা লিখে রাখেন, উষ্ণ ও আর্দ্রভূমির বনভূমি। আর এই বনভূমির বৈশিষ্ট্য হলো ক্রান্তীয় পাতাঝরা, মানে এটা শীতকালে সব পাতা ঝরে যায়। শীতকালে গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়, গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। পত্র পতনশীল মানে কি বলবো, এটা না, পত্র পতনশীল সাথে কোনো সম্পর্ক নেই। শীতকালে গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায় এমন বনভূমি ক্রান্তীয় পাতাঝরা। ক্রান্তীয় চিরহরিৎ হলো সবুজ বনভূমি, দুইটার মধ্যে পার্থক্য এটা। আর এই বনভূমিটা ওই যে মানে বেসিক্যালি হলো মধুপুর ভাওয়াল ও বরেন্দ্রভূমির বনভূমি। আপনাদের মনে আছে ওই যে পড়ছিলেন যে টারশিয়ারি প্লাইস্টোসিন যুগের সমভূমি অঞ্চল, প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ, সেই সোপানসমূহের ভূমিগুলোই মানে বনভূমিটাই এটা। তাহলে মধুপুর ভাওয়াল কোথায়? মধুপুর হলো টাঙ্গাইল, আর ভাওয়াল হলো গাজীপুর। এবং এর বিস্তৃতি গাজীপুরের সাথে ঢাকা মিলে গেছে, আর এখানে টাঙ্গাইলের সাথে ময়মনসিংহ মিলে গেছে। আবার এখানেও ময়মনসিংহ পেয়েছে, দুইটাতেই ময়মনসিংহ আছে। তার মানে এই 4টি জেলায়।
আর বরেন্দ্রভূমি তো আগে ক্লাসে পড়ছেন, সেই রাজশাহী, রংপুর, দিনাজপুর, নওগাঁ, এরা হলো বরেন্দ্রভূমির অন্তর্ভুক্ত। এবং এই বরেন্দ্রভূমিতে যে বনভূমিগুলো দেখা যায়, যে গাছগুলো দেখা যায়, শাল, প্রধান বৃক্ষ হলো শাল, প্রধান বৃক্ষ শাল ও গজারি, শাল ও গজারি, প্রধান বৃক্ষ শাল ও গজারি। অন্যান্য যে বৃক্ষগুলো আছে দেখবেন কোনগুলো পাতা ঝরে যায় সেগুলোই হবে। এবং বিশেষ করে করই, করই, হিজল, শিরীষ, কাঁঠাল, হর্তকি, কাঁঠাল, হর্তকি, নিম, কাঁঠাল, হর্তকি, নিম, শিরীষ, করই, হিজল, কাঁঠাল, হর্তকি, নিম। অন্যান্য বৃক্ষগুলো এগুলো। এই ক্রান্তীয় পাতাজোড়া বনভূমির আয়তন কিন্তু খুব বেশি না, 9,4 13,000-এর মতো, 9,300 আর 4,100, অর্থাৎ 13,400 বর্গ কিলোমিটার, 13,000 বর্গ কিলোমিটার। তার মানে ক্রান্তীয় চিরহরিৎটার আয়তন সবচেয়ে বেশি। আল্লাহ, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে তো। এত না ভাই, এই বনভূমি ছোট, কারণ আপনার বনভূমি মোট আছে 25,000 বর্গ কিলোমিটার। তাহলে 25,000 থেকে যাবে 14,000, থাকে 11,000, 11,000 থেকে যাবে 4,200, থাকে হলো 7,000। তার মানে এটার আয়তন হবে সর্বোচ্চ 7,000 বর্গ কিলোমিটার। বইতে নাই কিন্তু, আমরা বের করছি সিস্টেমে, ওই একটা জানি, দুইটা জানি, তো একটা বের করে ফেলছি। এখানে বইতে আছে 4,192, তার মানে 4,200, তাহলে 7,000 বর্গ কিলোমিটার এইটার দৈর্ঘ্য আয়তন হতে পারে। আয়তন হতে পারে সর্বোচ্চ 7,000 বর্গ কিলোমিটার, 7,000 বর্গ কিলোমিটার আয়তন হতে পারে সর্বোচ্চ। কারণ কেমন বের করলাম, হিসাবটা সোজা, কারণ চিরহরিৎ হলো 14,000 বর্গ কিলোমিটার লেখা আছে বইতে, 4,192 বর্গ কিলোমিটার তাও বইতে লেখা আছে। তার মানে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 15,192 বর্গ কিলোমিটার। 15,000 কেমন, 18,192 বর্গ কিলোমিটার। আর আমরা জানি দেশে মোট পার্বত্য মানে বনভূমি অঞ্চল আছে 25,000 বর্গ কিলোমিটার, অথবা 23 লাখ হেক্টর, 23 লাখ হেক্টর অথবা 25,000 বর্গ কিলোমিটার। আমরা বর্গ কিলোমিটার হিসেবেই করি। তাহলে সেখানে এখান থেকে যদি মাইনাস করি 18,192, তাহলে কিন্তু 7,000-এর কাছাকাছি হয়। তাহলে বুঝতে পারছি যে সর্বোচ্চ 7,000 বর্গ কিলোমিটার হবে এটার আয়তন। আনুমানিক অপশন দেখে আমরা পারবো। দুইটা কিন্তু কমপ্লিটলি দেয়া আছে, এটার আয়তন বইতে দেয়া নাই, এই জন্য আমরা বের করলাম যে প্রায় সর্বোচ্চ 7,000 বর্গ কিলোমিটার হতে পারে। মোট বনভূমি কিন্তু 25,000 বর্গ কিলোমিটার। নাম্বার 3, স্রোতস সমভূমি, স্রোতস বনভূমি। স্রোতস বা ম্যানগ্রোভ বা গরান বনভূমি, এটাকে ম্যানগ্রোভ বনভূমি বলে, অথবা গরান বনভূমি। সুন্দরী বনভূমি বললে হবে, সুন্দরী বৃক্ষ হয় এখানে। এবং এই স্রোতস বনভূমি বাংলাদেশে আছে কোথায়? আছে সুন্দরবন প্লাস নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চল, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল। এখন স্রোতস বনভূমি সুন্দরবনের সব কিন্তু না, সুন্দরবন আমাদের এখানে 6,017 বর্গ কিলোমিটার, কিন্তু স্রোতস হলো যেটা স্রোতের সাথে জড়িত, সেটা সম্পূর্ণটা না। এই বইয়ের হিসেবে আছে যে সবগুলো স্রোতস বনভূমি না। এবং এখানে প্রধানত ভেজা মাটিতে
যেসব উদ্ভিদ জন্মায় তাদের স্রোতজ বা গরান বনভূমি বলে। গরান বনভূমি বলে। এখানে প্রধান বৃক্ষ কিন্তু সুন্দরী। প্রধান বৃক্ষ হলো সুন্দরী, গরান, গেওয়া। গর্জন না, কিন্তু গর্জন কিন্তু আর পাহাড়ি এলাকায়। ওই যে প্রথমটা পশুর, ধুন্দল, কেওড়া, বাইন। কেওড়া, বাইন, দেখতো ঠিক আছে কিনা, চলতেছে কিনা। গোল পাতা প্রভৃতি, এই আর কি। এবং এর আয়তন, সুন্দরবনের আয়তন না কিন্তু, গরান বনভূমি বা স্রোতজ বনভূমি বা ম্যানগ্রোভের অংশে যতটুকু 4192 বর্গ কিলোমিটার। 4192 বর্গ কিলোমিটার। ক্লিয়ার? আজকে এ পর্যন্তই। আপনাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সাথে ক্লাস নাই। কালকে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, কখন শেষ হবে, কখন ফ্রি হব বলা যায় না। নেক্সট ক্লাস মানডে ইনশাআল্লাহ, মানডে 7:15 PM, 7:30। যদি 5-10 মিনিট লেট হয়, নামাজ তো 5-10 মিনিট লেট হলে একটু স্ক্রল করে দেখবেন। 5 মিনিট লেট হলে অস্থির হওয়ার কিছু নেই, 5 মিনিট অপেক্ষা করবেন। মানডে, আগামীকালকে। কতজন আছে? ওকে, কোনো কোশ্চেন আছে আপনাদের? সুন্দরবনের নদ নদী নিয়ে অনেকগুলো নদী আছে, আজকে না, আগামী ক্লাসে। রায়হান, নেক্সট ক্লাসে বাজেট নিয়ে বলবেন ভাইয়া। বাজেট নিয়ে বলবেন, বাজেট পাস হয় না এখন পর্যন্ত, হয় পেশ করছে, বাজেটে ঝামেলা আছে। নেক্সট এক্সামের টপিক কি? টুইসডে টপিক পিডিএফ দিতে পারলে পিডিএফের উপর হবে, পিডিএফ পারবে ইনশাআল্লাহ। আজকে আমাদের চার্জার সমস্যা ছিল, আজকে আশা করি এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।